তোমরা আজকে একদম A to Z তাপমাত্রার প্রভাব যা আছে সবকিছু আসলে দেখতে পাবা আসলে এই ক্লাসটার মধ্যে। কেন দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব সবচেয়ে বেশি? লা শাতেলের নীতি অনুসারে জানো, কোনো তাপহারী প্রক্রিয়াতে যদি তাপ প্রদান করে বিক্রিয়াটা সাম্য অবস্থা কিন্তু ডান দিকে অগ্রসর হয়। তোমাদের এই তাপমাত্রার প্রভাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় কি জানো? কেলাস পানিযুক্ত লবণের দ্রাব্যতা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি তোমাদের আরিফ ভাইয়া। আজকে আমরা যে টপিকটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, দেখো বোর্ডে লেখা আছে দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব। দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব যদি তোমাদেরকে ব্যাখ্যা করতে দেওয়া হয়, তোমরা কিন্তু বেশ কিছু মিস্টেক করো। তো আজকের ক্লাসগুলোতে আমি তোমাদের মিস্টেকগুলোকে ওয়ান বাই ওয়ান ধরাই দিব। যে মিস্টেকগুলো কোনোভাবেই দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করার সময় করা যাবে না। তারপরে কিছু ব্যতিক্রমী ঘটনা আছে, যে ঘটনাগুলো কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে আসে। এই বিষয়গুলো আজকে আমি এক্সপ্লেন করার চেষ্টা করব। অর্থাৎ তোমরা আজকে একদম A to Z তাপমাত্রার প্রভাব যা আছে সব কিছু আসলে দেখতে পাবো আসলে এই ক্লাসটার মধ্যে। চলো আমরা ক্লাসটা একটু শুরু করি। দেখো, প্রথমে কথা হচ্ছে এফেক্ট অফ টেম্পারেচার অন সলিবিলিটি, দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব। তো দ্রাব্যতার উপর অনেক কিছুর প্রভাব থাকে, অনেক কিছুর প্রভাব আছে, যেমন তাপমাত্রার প্রভাব আছে, চাপের প্রভাব আছে, কমন আয়ন ইফেক্ট আছে, বাট সবচেয়ে বেশি প্রভাব যেটা প্রদর্শন করে ওটা হচ্ছে তাপমাত্রা। তাহলে প্রথমে আমি যদি একটা কথা বলি, দেখো প্রথমে যদি একটা কথা বলি, তুমি মনে রাখবা দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব সবচেয়ে বেশি। দেখো, দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব সবচেয়ে বেশি। এখন প্রশ্ন করতে পারো, ভাই কেন কেন দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব সবচেয়ে বেশি? দেখো, আমি কারণ হিসেবে বলবো। দেখো, কারণ হিসেবে আমরা বলবো, দেখো কারণটা হচ্ছে যখন তুমি তাপমাত্রা বৃদ্ধি করবা, ধরো আমার একটা পাত্রের মধ্যে ধরো দ্রবণ আছে, একটা পাত্রের মধ্যে দ্রবণ আছে। আসলে দ্রবণের মধ্যে হয় কি বলো তো ভাই? দ্রবণের মধ্যে কিন্তু দ্রাবক অণু থাকে, তাই না ভাইয়া? এই দেখো দ্রাবকগুলো থাকে, তার মানে দ্রবণের মধ্যে থাকে হচ্ছে দ্রাবক, এবং তুমি কিন্তু তার মধ্যে দ্রব অ্যাড করো, তাই তো? তার মধ্যে দ্রব অ্যাড করো। দেখো, যখন তুমি তাপমাত্রাটা বৃদ্ধি করবা, অর্থাৎ বাইরে থেকে তুমি তাপমাত্রা বৃদ্ধি করবা দ্রবণটার মধ্যে, তখন কিন্তু দেখো দ্রাবক অণুগুলো কিন্তু ছোটাছুটি করবে দূরে। তার মানে দ্রাবক অণুগুলো গতিশক্তি বেড়ে যাবে। দ্রাবক অণুগুলো কিন্তু খুব দ্রুত ছোটাছুটি করবে, খুব ফাস্ট মুভ করবে। খুব দ্রুত ছোটাছুটি করলে ভাই, নর্মাল অবস্থাতে এই দ্রাবক যে পরিমাণ দ্রবকে দ্রবীভূত করতো, দেখো তো ভাই, তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাবক অণুগুলোর গতিশক্তি বেড়ে যায় না ভাই? তাহলে গতিশক্তি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু এই দ্রাবক আরও অধিক পরিমাণ দ্রবকে ভাই দ্রবীভূত করতে পারবে। তার মানে আমরা কি বলবো ভাই বলো তো? আমরা বলবো এর কারণ হচ্ছে, দেখো তাপমাত্রা বৃদ্ধিতে দ্রাবক অণুর গতিশক্তি বৃদ্ধি পায়, সো গতিশক্তি যদি বৃদ্ধি পায় তাহলে বুঝতেই পারছ, দ্রাবক অণুর গতিশক্তি যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু দ্রাবক অণু আরও বেশি দ্রবকে দ্রবীভূত করতে পারবে। তাইলে আমরা এই জায়গাটা থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি ভাইয়া বলো তো? যদি তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতা বৃদ্ধি পায়, তাহলে তাপমাত্রা হ্রাস করলে দ্রাব্যতা কী হবে? হ্রাস পাবে। তাহলে আমরা এখানে একটা কথা লিখবো। দেখো, আমরা যে কথাটা লিখবো সেটা হচ্ছে সাধারণত। কথাটা একটু মনে রাখবা, সাধারণত। তার মানে ভাই নিশ্চয়ই অসাধারণত কিছু একটা আছে। অসাধারণত কি আছে সেটা আমরা একটু পরে দেখাচ্ছি। দেখো, সাধারণত টেম্পারেচার যদি তুমি বৃদ্ধি করো, তাহলে সলিবিলিটি কী হবে ভাইয়া? বৃদ্ধি পাবে। তাহলে দেখো, টেম্পারেচার বৃদ্ধি পাইলে দ্রাব্যতা কী হবে? বৃদ্ধি পাবে। এবং তাপমাত্রা তুমি যদি হ্রাস করো, তাহলে দ্রাব্যতা কিন্তু ভাই হ্রাস পাবে। এই কথাটা একটু মনে রেখো। তাহলে বলো, দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব কি সবচেয়ে বেশি? তাপমাত্রা যখন বৃদ্ধি করবা, দ্রাবক অণুগুলোর গতিশক্তি বেড়ে যাবে, দ্রাবক অণুগুলোর ছোটাছুটি বেড়ে যাবে। দ্রাবক অণুগুলো করবে কি বলো তো ভাই? বেশি পরিমাণ দ্রবকে তখন দ্রবীভূত করতে পারবে। এই জন্য একটা কথা বলছি, দেখো সাধারণত। কেন সাধারণত বলছি একটু পরে তোমরা দেখবা সেটা। সাধারণত তাপমাত্রা বৃদ্ধি করলে কিন্তু ভাই দ্রাব্যতা বৃদ্ধি পায়, এবং তাপমাত্রা হ্রাস করলে কিন্তু ভাই দ্রাব্যতা হ্রাস পায়। এই বিষয়টা সবাই একটু মাথায় রাখবা। অ্যাকচুয়ালি দ্রাব্যতার উপর কিন্তু তাপমাত্রার প্রভাবটা সবচেয়ে বেশি। আমরা কিন্তু জানি যে সব দ্রবণ কিন্তু একই রকম হয় না। কিছু দ্রবণ হয়, যখন তুমি দ্রাবকের মধ্যে দ্রবীভূত করবা, দেখবা দ্রবণটা একটু গরম হয়ে যায়, তাই না ভাইয়া? তাহলে এই যে দ্রবণটা, এই দ্রবণগুলোকে বলতে হয় তাপ উৎপাদী দ্রবণ। কি বলতে হয় ভাই? তাপ উৎপাদী দ্রবণ। আবার কিছু দ্রবণ আছে, যে দ্রবণগুলো কিন্তু ভাই দ্রাবকে দ্রবীভূত করলে ভাই তাপ হ্রাস হয়, অর্থাৎ দ্রবণটা দেখবা কিছুটা শীতল হয়ে যায়, তাই না ভাই? তার মানে এগুলো হচ্ছে তাপহারী দ্রবণ। তাহলে আমরা এখন দেখব দুইটা দ্রবণ, একটা হচ্ছে তাপ উৎপাদী দ্রবণ আর একটা হচ্ছে তাপহারী দ্রবণ। তাপ উৎপাদী দ্রবণ এবং তাপহারী দ্রবণ কিন্তু আমাদের একটু আগের মতো এইরকম বৈশিষ্ট্য প্রদর্শন করে না। আমরা যেটা বললাম, সাধারণত তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতা বৃদ্ধি পায়, তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতা হ্রাস পায়। এটা একটা সাধারণ ঘটনা। কিন্তু আমরা এখন তোমাদেরকে দেখাবো তাপ উৎপাদী দ্রবণের ক্ষেত্রে বিষয়টা কি হয় আর তাপহারী দ্রবণের ক্ষেত্রে বিষয়টা কি হয়। দেখো, তাহলে আমরা প্রথমে একটু লিখবো। দেখো, তাপ উৎপাদী দ্রবণের ক্ষেত্রে, দেখো তাপ উৎপাদী দ্রবণের ক্ষেত্রে এখন
তাপ উৎপাদী দ্রবণ কোনগুলো? দেখো আমি কয়েকটা জাস্ট একটু লিখি তোমাদের সামনে। ধরো আমি লিখলাম কি লিখবো, ক্যালসিয়াম কার্বনেট, হ্যাঁ ক্যালসিয়াম কার্বনেট হইতে পারে, তারপরে ধরো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হইতে পারে, তারপরে ধরো হচ্ছে তোমার লিথিয়াম সালফেট হইতে পারে, লিথিয়াম সালফেট হইতে পারে, তারপরে তোমার ধরো হচ্ছে ক্যালসিয়াম সালফেট হইতে পারে, ক্যালসিয়াম সালফেট হতে পারে, জিঙ্ক সালফেট হইতে পারে, জিঙ্ক সালফেট হইতে পারে, তারপরে তোমার ধরো হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড হইতে পারে, সোডিয়াম হাইড্রোক্সাইড হইতে পারে, তারপরে ক্যালসিয়াম নাইট্রেট হতে পারে। এই ধরনের এই ধরনের লবণ যেগুলো আছে ভাই, এই লবণগুলো কিন্তু সবগুলো তাপ উৎপাদী দ্রবণ, অর্থাৎ এটা তাপ উৎপাদী দ্রবণ তৈরি করে। তুমি যদি এই লবণগুলো পানির মধ্যে দ্রবীভূত করো তাহলে দেখবা এই লবণগুলো কিন্তু ভাই তাপ তৈরি করতেছে, অর্থাৎ এদের ক্ষেত্রে ডেল্টা এস নেগেটিভ, এদের ক্ষেত্রে ডেল্টা এস কি ভাই নেগেটিভ। তাইলে আমি তোমাকে একটু বিষয়টা বুঝাই দিই, দেখো বিষয়টা একটু বুঝাই দিচ্ছি। দেখো তাইলে আমি একটা লবণ নিচ্ছি, ধরো ক্যালসিয়াম কার্বনেট নিচ্ছি, ধরো ক্যালসিয়াম কার্বনেট, ওকে। এটা কিন্তু সলিড। যখন তুমি জলে দ্রবীভূত করবা, অর্থাৎ যখন তুমি এখানে পানি দিবা, অর্থাৎ জলে দ্রবীভূত করবা, তখন কিন্তু এখান থেকে কিছু পরিমাণ ক্যালসিয়াম বিয়োজিত হয়ে কি তৈরি করবে ভাই, ক্যালসিয়াম অ্যাকুয়াস আয়ন তৈরি করবে এবং কিন্তু ভাই কার্বনেটের একটা অ্যাকুয়াস আয়ন তৈরি করবে, তাই না ভাই? আচ্ছা, এবং তোমরা কিন্তু জানো এই সমস্ত যেহেতু তাপ উৎপাদী, কাজে এদের ডেল্টা এসটা কী হবে ভাই, নেগেটিভ হবে। ডেল্টা এস হবে নেগেটিভ, ডেল্টা এসটা কিন্তু নেগেটিভ, মনে রাখো এই যে নেগেটিভ মাইনাস নেগেটিভ। এখন এই ক্ষেত্রে দেখো তো ভাই, তোমরা একটা জিনিস খেয়াল করো তো, এই যে বিক্রিয়াটা তাপ উৎপাদী বিক্রিয়া ভাই, তাপ উৎপাদী বিক্রিয়া, আমি যদি এটাকে একটা বিক্রিয়া ধরি, এটা একটা তাপ উৎপাদী প্রক্রিয়া, তাই না ভাইয়া? আচ্ছা দেখো, আমি কিন্তু এই ক্ষেত্রে যদি তাপমাত্রা বৃদ্ধি তুমি করো, এই ক্ষেত্রে তুমি যদি তাপমাত্রা বৃদ্ধি করো, দেখো আমি একটা গ্রাফ আঁকাই, ধরো আমার গ্রাফের এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এই যে দেখো ভাই, আমি এই বরাবর হচ্ছে এক্স অক্ষ ধরলাম, এটা হচ্ছে ওয়াই অক্ষ। আমি এক্স অক্ষ বরাবর ধরো আমি প্লট করব হচ্ছে তাপমাত্রা, আমি তাপমাত্রা প্লট করব ধরো টি ডিগ্রি সেলসিয়াস, আমি ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা প্লট করলাম। আর এই বরাবর আমি ধরো হচ্ছে দ্রাব্যতা প্লট করব, দেখো দ্রাব্যতা প্লট করব। এখন বিষয়টা কি হবে একটু দেখো, যদি এই ধরনের লবণের ক্ষেত্রে বা এই ধরনের দ্রবণের ক্ষেত্রে ভাই তুমি যদি তাপমাত্রা বৃদ্ধি করো, দেখবা ভাই দ্রাব্যতা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। দেখো দ্রাব্যতাটা ধীরে ধীরে হ্রাস পাবে, এই দেখো দ্রাব্যতা ধীরে ধীরে কী পাবে ভাই, হ্রাস পাবে। অর্থাৎ যত বেশি তাপ দিবা, দেখো যত তাপ দিচ্ছ, যত তাপ বাড়ছে, দেখো দ্রাব্যতা কিন্তু হ্রাস পাচ্ছে। একটু খেয়াল করো তো ভাই, আমি যদি জিনিসটা বুঝাই, টেম্পারেচার যখন এই যে এই জায়গাতে, দ্রাব্যতা দেখো এই জায়গাতে, যখন তুমি টেম্পারেচার আর একটু বৃদ্ধি করছো, এ দেখো দ্রাব্যতা একটু হ্রাস পাইছে। তাপমাত্রা তুমি আরও বৃদ্ধি করো, এ দেখো আরও বৃদ্ধি করো, দ্রাব্যতা কিন্তু আরও হ্রাস পাইছে। খেয়াল করছো ভাই? আচ্ছা, তার মানে আমি দেখতে পাচ্ছি ভাই তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে দ্রাব্যতা ধীরে ধীরে কী হচ্ছে, হ্রাস পাচ্ছে। এখন তুমি প্রশ্ন করতে পারো ভাইয়া কেন এরকম হচ্ছে? একটু আগেই তো বললেন ভাই তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতা বৃদ্ধি পায়, এখন আবার বলতেছেন হ্রাস পায়। আসলে কোনটা সঠিক ভাই? দুইটাই সঠিক। ওইটা হচ্ছে একটা সাধারণ ঘটনা, আর এটা হচ্ছে তাপ উৎপাদী দ্রবণের ক্ষেত্রে ঘটনা। তাহলে এখন দেখো এটা কেন হইলো ভাই? নিশ্চয়ই তোমাদের লাশ হাতেলিয়ার নীতির কথা মনে আছে, দেখো তো ভাই, লাশ হাতেলিয়া কি বলছিল বলো তো? একটি তাপ উৎপাদী প্রক্রিয়াতে তুমি যদি সাম্য অবস্থায় তাপ প্রদান করো, বিক্রিয়াটা কোন দিক যায় ভাই বলো তো? বিক্রিয়াটা কিন্তু পশ্চাৎ দিকে যায় ভাই, বিক্রিয়াটা পশ্চাৎ দিকে যায়। এই দেখো বিক্রিয়াটা কিন্তু পশ্চাৎ দিকে গমন করবে। তার মানে যখন তুমি এই বিক্রিয়াগুলোর মধ্যে, যখন তুমি এই দ্রবণগুলোর মধ্যে তাপ দিবা, তখন কিন্তু এই বিক্রিয়াটার, এই দ্রবণটার সাম্য অবস্থা কিন্তু বাম দিকে যাবে। বাম দিকে যাওয়া মানে কি ভাই বলো তো? এই দেখো সলিড বৃদ্ধি করবে। তোমরা জানো সলিড মানে হচ্ছে অদক্ষেপ, সলিড মানে হচ্ছে অদ্রবণীয় অবস্থা। তার মানে এই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে তুমি যদি তাপমাত্রা বৃদ্ধি করো, সাম্য অবস্থাটা বামে অগ্রসর হবে। লিখে নিয়ে তোমরা এগুলো বলবা, তাপ উৎপাদী দ্রবণের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে লাশ হাতেলের নীতি অনুসারে এই দেখো দ্রবণের সাম্য অবস্থা বাম দিকে অগ্রসর হয়। বাম দিকে অগ্রসর হওয়া মানে কি? সলিড লবণ উৎপন্ন করা। আর সলিড লবণ উৎপন্ন করা মানে কিন্তু ভাই দ্রাব্যতা হ্রাস পাওয়া। এই জন্য তোমরা সবসময় মনে রাখবা, তাপ উৎপাদী প্রক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে ভাই দ্রাব্যতা কি হয়? হ্রাস পায়। খুব ভালো করে এই কথাটা মাথায় ঢুকায় রাখো, এবং গ্রাফটার দিকে একটু তাকাও। গ্রাফটা কিন্তু আমরা এইভাবে আঁকাই দিব। সো আলটিমেটলি আশা করি এই যে তাপমাত্রা বৃদ্ধিতে আশা করি তোমাদের আর সমস্যা হবে না তাপ উৎপাদী দ্রবণগুলোর ক্ষেত্রে। তো যাই হোক, এবার আমরা চলে যাব ভাই তাপহারী দ্রবণের ক্ষেত্রে। দেখো তাপহারী দ্রবণের ক্ষেত্রে, সো আমরা লিখি তাপহারী দ্রবণের ক্ষেত্রে, দেখো তাপহারী দ্রবণের ক্ষেত্রে। এখন প্রশ্ন হলো ভাই তাপহারী দ্রবণ কোনগুলো তৈরি করে? দেখো তাপহারী দ্রবণের বেশ কিছু উদাহরণ তোমাদের জানা আছে, তার মধ্যে আমি যদি একটু বলি, দেখো সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, তারপরে ধরো সিলভার নাইট্রেট হইতে পারে, তারপরে ধরো তোমার লেড নাইট্রেট হইতে পারে, তারপরে তোমার ধরো হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড হইতে পারে, পটাশিয়াম আয়োডাইড হইতে পারে, ইত্যাদি।
ইত্যাদি লবণ হইতে পারে। দেখো এরা কিন্তু ভাই সবাই, এদেরকে তুমি যদি পানিতে দ্রবীভূত করো, তাইলে কিন্তু ভাই এরা একটা তাপহারী দ্রবণ তৈরি করবে, অর্থাৎ দ্রবণটা একটু ঠান্ডা ঠান্ডা মনে হবে। আমি ধরো এখানে একটা পটাশিয়াম নাইট্রেট নিলাম, ধরো পটাশিয়াম নাইট্রেট নিলাম। সো পটাশিয়াম নাইট্রেটকে আমি যখন পানিতে দ্রবীভূত করব, দেখো পানিতে যখন দ্রবীভূত করব কি তৈরি করবে ভাই? এই দেখো আমি যখন পানি দিয়ে দিব তখন কিছু পরিমাণ পটাশিয়াম আয়নিত হয়ে অ্যাকোয়াস পানি এই পটাশিয়াম আয়ন তৈরি করবে এবং নাইট্রেট আয়ন তৈরি করবে। খুব ভালো কথা, এটা নাইট্রেট আয়ন তৈরি করবে। এখন যেহেতু এটা একটা তাপহারী দ্রবণ ভাই, এই জন্য এই দ্রবণে কিন্তু ডেল্টা এসগুলো হবে পজিটিভ। ডেল্টা এস কি ভাই? পজিটিভ। ডেল্টা এসটা হবে পজিটিভ, অর্থাৎ এটা একটা তাপহারী প্রক্রিয়া। এখন তুমি যদি এই দ্রবণের ক্ষেত্রে গ্রাফ আঁকাও, দেখো আমি এটা ধরলাম y অক্ষ, এটা ধরলাম হচ্ছে x অক্ষ, অর্থাৎ তুমি যদি এখন এখানে গ্রাফ আঁকাও, তুমি যদি এই বরাবর দাও হচ্ছে টেম্পারেচার x অক্ষ বরাবর এবং y অক্ষ বরাবর তুমি যদি দ্রাব্যতা প্লট করো, তাহলে গ্রাফটা কেমন হবে? দেখো ভাই এই ক্ষেত্রে তুমি একটু দেখো তো ভাই, আমি আগে একটু জিনিসটা বুঝাই। যেহেতু এটা তাপহারী প্রক্রিয়া, তাহলে লাশ-সাতেলের কি বলছে বলো তো? লাশ-সাতেলের নীতি অনুসারে জানো, কোনো তাপহারী প্রক্রিয়াতে যদি আমি তাপ প্রদান করি, বিক্রিয়াটার সাম্য অবস্থা কিন্তু ডান দিকে অগ্রসর হয়। অর্থাৎ দেখো এই যে সলিড স্টেটগুলো ভেঙে কিন্তু তোমার অ্যাকুয়াস অর্থাৎ দ্রবণীয় স্টেট তৈরি করবে। দ্রবণীয় স্টেট তৈরি করা মানে কি ভাই? দ্রাব্যতা বৃদ্ধি পাবে। অর্থাৎ তুমি যদি এই ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করো, দেখো তো ভাই এই প্রক্রিয়াটার সাম্যাবস্থা কোন দিকে যাবে বলো? ডান দিকে যাবে। তাহলে তুমি বলবা তাপহারী দ্রবণের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে সাম্যাবস্থা ডানে অগ্রসর হওয়া মানে হচ্ছে দ্রবণীয় অবস্থা বৃদ্ধি পাওয়া। তার মানে এই ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে দ্রাব্যতাটা বৃদ্ধি পাচ্ছে। দেখো দ্রাব্যতাটা বৃদ্ধি পাচ্ছে, খুব ভালো করে একটু মনে রাখবা, এটা দ্রাব্যতা বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমি যদি একটু গ্রাফটা আঁকাই, দেখো গ্রাফটা কিন্তু হবে আপওয়ার্ড, দেখো গ্রাফটা আপওয়ার্ড। আচ্ছা আমি যদি আরেকটু আঁকাই, এই যে গ্রাফটা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাবে। দেখো ধীরে ধীরে বৃদ্ধি পাবে। দেখো কখনো তোমরা এটা এই যে মূল বিন্দু 0 থেকে শুরু করো না, 0 থেকে শুরু করাটা আসলে উচিত না, কারণ আসলে কোনো কিছু দ্রাব্যতাটা একদম 0 ধরা ঠিক না ভাই। 0 হইতে পারে দ্রাব্যতা, বাট 0 ধরা ঠিক না। তোমরা একটু 0-র উপর থেকে শুরু করবা। আমি যেরকম এটা এখান থেকে শুরু করছি, তুমি চাইলে এই যে এইভাবে শুরু করতে পারো, একটু জাস্ট এই যে দেখো ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তার মানে এতটাও বৃদ্ধি না, আসলে জাস্ট একটু দেখাচ্ছে, এই যে দেখো ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তাহলে যখন তুমি তাপমাত্রা বৃদ্ধি করবা, দেখো আমি একটু তোমাকে যদি জিনিসটা বুঝাই, এই যে দেখো যখন তোমার তাপমাত্রা এখানে দ্রাব্যতা কিন্তু তখন এখানে তাপমাত্রা যদি আরেকটু বৃদ্ধি করো, দেখো এখানে তুমি যদি তাপমাত্রাটা আরেকটু বৃদ্ধি করো, দেখো দ্রাব্যতাটাও কিন্তু একটু বেড়ে গেছে। খেয়াল করছো ভাই? তাপমাত্রা যখন আরেকটু বৃদ্ধি করছো, দেখো দ্রাব্যতা আরেকটু বেড়ে গেছে। দেখো তার মানে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কিন্তু ভাই দ্রাব্যতাটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম। নাম্বার 1, যদি তাপ উৎপাদী দ্রবণ হইলে তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতা হ্রাস পায় লাশ-সাতেলের নীতি অনুসারে, তাই না ভাইয়া? আর তাপহারী দ্রবণ হইলে তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতা বৃদ্ধি পায়। আশা করি এই তাপ উৎপাদী এবং তাপহারী প্রক্রিয়ার এই দুইটা গ্রাফ এবং এই দুইটা বিষয় তোমাদের আর কখনো ভুল হবে না। এবার তোমাদের এই তাপমাত্রার প্রভাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় কি জানো? সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কেলাস পানিযুক্ত লবণের দ্রাব্যতা। দেখো আমরা একটু লিখি, কেলাস পানিযুক্ত লবণের দ্রাব্যতা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এটা একটু বুঝতে সমস্যা করো অনেক ক্ষেত্রে। কেলাস পানিযুক্ত লবণের দ্রাব্যতা। আচ্ছা ভাই এইটা আবার কি দেখো আমি এখন যদি একটু বলি, দেখো কেলাস পানিটা আবার কি ভাই? তোমরা জানো যে কেলাস পানিযুক্ত বেশ কিছু লবণের মধ্যে আমরা যদি একটু বলি, ধরো সোডিয়াম সালফেটের সাথে 10 অণু পানি। দেখো তোমরা কিন্তু এটাকে বলা হচ্ছে গ্লোবাল সল্ট। ওকে, দেখো গ্লোবাল সল্ট আমি গ্লোবাল সল্টটা কেন লিখলাম, এটা আসলে পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে। এছাড়াও তুমি চাইলে হচ্ছে ব্লু ভিট্রিয়ল লিখতে পারো। দেখো কপার সালফেটের সাথে 5 অণু পানি হবে। তুমি চাইলে এখানে ভাই লিখতে পারো, দেখো এটা হচ্ছে আমাদের ব্লু ভিট্রিয়ল। তারপর দেখো হইতে পারে হচ্ছে ফেরাস সালফেটের সাথে 7 অণু পানি। ওকে, এটাও হইতে পারে। তারপরে ধরো তোমার হচ্ছে জিঙ্ক সালফেটের সাথে হচ্ছে 7 অণু পানি, এগুলো হতেই পারে। আচ্ছা এটাকে আমরা বলবো হচ্ছে গ্রিন ভিট্রিয়ল। তারপরে দেখো এটাকে আমরা বলবো হচ্ছে হোয়াইট ভিট্রিয়ল। আচ্ছা এখন ব্যাপারটা হয়েছে ভাই,
এই জিনিসগুলো আমি কেন বললাম, দেখো এই লবণগুলোর ক্ষেত্রে একটা স্পেশাল ঘটনা ঘটে ভাই। স্পেশাল ঘটনাটা কি? স্পেশাল ঘটনাটা কি দেখো, আমি তোমাদেরকে গ্লোবাল সল্টের ক্ষেত্রে স্পেশাল ঘটনাটা একটু দেখাই। দেখো আমি তোমাদেরকে গ্লোবাল সল্টের ক্ষেত্রে স্পেশাল ঘটনাটা একটু দেখাবো। গ্লোবাল সল্টের ক্ষেত্রে আমি একটু গ্রাফটা আগে আঁকাবো, তারপরে আমি তোমাদের সাথে বাকি কথাবার্তা বলবো। দেখো গ্লোবাল সল্টের ক্ষেত্রে আমি ধরো এই বরাবর প্লট করলাম হচ্ছে তোমার দ্রাব্যতা, আর এই বরাবর প্লট করলাম হচ্ছে তোমার টেম্পারেচার। এই বরাবর আমি তাপমাত্রা প্লট করবো, টেম্পারেচার। দেখো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। দেখো গ্লোবাল সল্টের ক্ষেত্রে তুমি একটা স্পেশাল ঘটনা দেখবা। সেটা কি ভাই, তুমি যখন তাপমাত্রা এই গ্লোবাল সল্টের ক্ষেত্রে বৃদ্ধি করবা, দেখবা দ্রাব্যতাটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। দেখো দ্রাব্যতাটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। দ্রাব্যতা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার পর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বৃদ্ধি পাবে। দেখো গ্লোবাল সল্টের ক্ষেত্রে দেখা যায়, গ্লোবাল সল্টের ক্ষেত্রে দেখা যায়, দেখো গ্লোবাল সল্টের ক্ষেত্রে দেখা যায় যখন তুমি তাপমাত্রা বৃদ্ধি করতে করতে যখন 32.4 ডিগ্রিতে চলে আসবে, দেখো 32.4 ডিগ্রি সেলসিয়াসে চলে আসবা, ঠিক তার আগ পর্যন্ত কিন্তু ভাই দ্রাব্যতা ধীরে ধীরে বৃদ্ধি পায়। কিন্তু 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 যখন তুমি 32.4-এর উপরে চলে যাবা, দেখবা দ্রাব্যতাটা আবার ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। তাহলে দেখো এই যে একটা ব্যতিক্রমী ঘটনা কিন্তু তুমি দেখতে পাইলে, তাই না ভাই? আচ্ছা এবার চলে আসো, আমি জিনিসটা একটু রিলেট করি। দেখো আমি এই যে গ্লোবাল সল্ট দেখতে পাচ্ছ, এই গ্লোবাল সল্টের সাথে দেখো প্রথমে কিন্তু 10 অণু পানি অবস্থা থাকে, তাই না ভাই? আচ্ছা তাহলে আমরা এই জিনিসটাকে যদি একটু বাংলাতে বলি, এটাকে বাংলাতে বলা হয় হচ্ছে শোধক কেলাস। এটাকে বলতে হয় শোধক কেলাস। বলো কি কেলাস ভাই? শোধক কেলাস, শোধক কেলাস। আচ্ছা শোধক কেলাস। তার মানে যখন তুমি প্রথমে তাপ দিবা তখন কিন্তু ভাই এটা শোধক কেলাস আকারেই থাকে, শোধক কেলাস আকারেই থাকে। অর্থাৎ সোডিয়াম সালফেটের সাথে কিন্তু ভাই 10 অণু পানি ঠিকই থাকে প্রথম দিকে, অর্থাৎ 32.4-এর আগ পর্যন্ত। তার মানে এই অবস্থায় কিন্তু ভাই, এই অবস্থায় যে দ্রবণটা, এই অবস্থায় তোমরা জানো যে কোন দ্রবণের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে দ্রাব্যতা বৃদ্ধি পায়, বলো তো ভাই? তাপহারী দ্রবণের ক্ষেত্রে। তার মানে এটা কিন্তু একটা তাপহারী দ্রবণের মতো আচরণ করে। দেখো তাপহারী দ্রবণের মতো একটা আচরণ করে। তার মানে তোমরা জানো তাপহারী দ্রবণের ক্ষেত্রে কিন্তু ভাই তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতা ধীরে ধীরে বৃদ্ধি পায়। এখন দেখো ভাই, যেহেতু এটা কীভাবে সহজে মনে রাখবো আমি একটু বলি, শোনো। আমরা জানি ভাই কোনো জায়গায় যদি পানি থাকে ভাই ঠান্ডা ঠান্ডা লাগে না, বলো তো? তাহলে পানি থাকলে ঠান্ডা লাগে, পানি থাকলে কি লাগে? ঠান্ডা লাগে। তাহলে মনে রাখবা যতক্ষণ পানি থাকবে তখন সে ঠান্ডা দ্রবণের মতো আচরণ করবে, অর্থাৎ তাপহারী দ্রবণের মতো আচরণ করবে। যখনই তুমি তাপমাত্রাটা এই 32, এটা কিন্তু গ্লোবাল সল্টের ক্ষেত্রে এই টেম্পারেচার, সবার ক্ষেত্রে আবার ভাইবো না। তাহলে গ্লোবাল সল্টের ক্ষেত্রে যখনই তুমি তাপমাত্রা 32.4-এ চলে আসবা, দেখবা ভাই এই যে দেখো এটাকে বলা হয় কেলাস পানি। এই কেলাস পানিটা এখান থেকে সুন্দর করে বের হয়ে চলে যাবে, কেলাস পানি বের হয়ে চলে যাবে। অর্থাৎ এই যে দেখো কেলাস পানিটা বের হয়ে গিয়ে এ কিন্তু শুধুমাত্র সোডিয়াম সালফেটে আবার রূপান্তরিত হবে। এইটাকে আমরা বলবো হচ্ছে নিরুদিত কেলাস। কি বলবো ভাই? নিরুদিত কেলাস। দেখো তার মানে 32.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে এই শোধক কেলাসটা ভাই নিরুদিত কেলাসে কনভার্ট হয়ে যায়। দেখো নিরুদিত কেলাস অর্থাৎ জাস্ট সোডিয়াম সালফেটে কনভার্ট হয়ে যায়। দেখো এখানে কোনো পানি আছে? বলো এখানে কোনো পানি আছে? নাই। তাহলে পানি না থাকলে বুঝতেই পারছো দ্রবণটা একটু গরম, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু ভাই তাপ উৎপাদী দ্রবণের মতো আচরণ করবে। দেখো তাপ উৎপাদী দ্রবণের মতো আচরণ করবে, কথা বুঝছো ভাই? এই যে গ্লোবাল সল্ট ভাই, গ্লোবাল সল্ট কিন্তু দুই ধরনের আচরণ দেখাইলো। সেটা কি? 32.4-এর আগে কিন্তু সে ভাই তাপহারী দ্রবণের মতো দ্রাব্যতা বৃদ্ধি পাইছে। যখন 32.4-এ চলে আসছো, এটা কিন্তু ভাই আলটিমেটলি দ্রাব্যতা আবার হ্রাস পাচ্ছে। দেখো তার মানে এই যে এইটা ছিল কিন্তু ভাই শোধক কেলাস, হয়ে গেছে কি নিরুদিত কেলাস। যেই তাপমাত্রায় শোধক কেলাস থেকে নিরুদিত কেলাস হয়ে যাবে, যেই তাপমাত্রায় শোধক কেলাস ভেঙে নিরুদিত কেলাস হয়ে যাবে, শোধক কেলাস থেকে নিরুদিত কেলাস তৈরি হবে। এই তাপমাত্রাটার নাম হচ্ছে ভাই পরিবৃত্ত তাপমাত্রা। একটু মনে রাখবা পরিবৃত্ত তাপমাত্রা। দেখো পরিবৃত্ত তাপমাত্রা। আচ্ছা পরিবৃত্ত তাপমাত্রা, তাহলে ভালো করে মনে রাখবা পরিবৃত্ত তাপমাত্রা কি। তাহলে আমি পরিবৃত্ত তাপমাত্রাটা একটু সুন্দর করে লিখে দিচ্ছি। দেখো পরীক্ষাতে বেশ আসে এটা। পরিবৃত্ত তাপমাত্রাটা কি? তাহলে দেখো সুন্দর করে লিখে দিচ্ছি, যে তাপমাত্রায় শোধক কেলাস নিরুদিত কেলাসে রূপান্তরিত হয় এবং দ্রাব্যতার হঠাৎ হ্রাস সহ ব্যতিক্রমী প্রভাব দেখা যায়, বুঝছো? তাকে পরিবৃত্ত তাপমাত্রা বলে।
তাপমাত্রা বলে। আচ্ছা, হাতের লেখা খারাপ, একটু কষ্ট করে বুঝে নিও। দেখো তাহলে যে তাপমাত্রায় শোধক কেলাস কি হয় ভাই, নিরোদিত কেলাসে রূপান্তরিত হয়। দেখো এখানে ছিল হচ্ছে ভাই শোধক কেলাস, হয়ে গেছে কি বলতো, নিরোদিত কেলাস। তাহলে যে তাপমাত্রায় শোধক কেলাস নিরোদিত কেলাসে রূপান্তরিত হয় এবং দ্রাব্যতার হঠাৎ হ্রাসসহ কি ভাই বলতো ব্যতিক্রমী প্রভাব দেখা যায়, এই তাপমাত্রাটাকে বলা হয় পরিবৃত্ত তাপমাত্রা। তাহলে আশা করি আজকের পর থেকে তাপমাত্রার প্রভাব দ্রাব্যতার উপরে কিভাবে এফেক্ট করে এই বিষয়গুলো যেন তোমাদের ভুল না হয়। আমি কিন্তু প্রত্যেকটা জিনিস আজকে তোমাদেরকে পার্ট বাই পার্ট করে বললাম। একটা হচ্ছে তাপ উৎপাদনের ক্ষেত্রে, আর একটা হচ্ছে তাপ হারির ক্ষেত্রে, আর একটা হচ্ছে শোধক কেলাস না, কেলাস পানিযুক্ত লবণের দ্রাব্যতার ক্ষেত্রে। তিনটা ঘটনা কিন্তু আমি তোমাদেরকে খুলে খুলে বললাম। আচ্ছা, সো আশা করি এই কথাগুলো মনে রাখলে তোমাদের এই জিনিসগুলো আর কখনো ভুল হবে না।